রসুলপুর চর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি দুর্গম চর। এই চরে মানুষ ও প্রকৃতি মিলে তৈরি হয়েছে অনন্য এক সৌন্দর্য। এখানকার এক একটি বাড়ি যেন শিল্পীর হাতের আঁকা কোনো এক ছবি। বর্ষা মৌসুমে তলিয়ে যায় চর, ঘরে ঢুকে পড়ে পানি, সাথে চলে আসে ডাকাতের আতঙ্ক। রসুলপুর চরের মানুষ কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু লালন পালনের উপর নির্ভরশীল। একে তো নদী ভাঙ্গন, তার উপরে ডাকাতেরা ছিনিয়ে নিয়ে যাচ্ছে তাদের গবাদি পশু। ঠিক এভাবেই জীবন যুদ্ধ করে বেঁচে আছে রসুলপুরের চরের মানুষ। যখন পানি হবে তখন ডাকাতির উৎপাত হবে। আমাদের কষ্ট সময়তে ভাত পাক করতে পারি না, খাওয়া দাওয়ার কষ্ট, বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার কষ্ট। এখানে স্থানীয় জায়গায় এই বয়সে আমি 7 বার ভাঙা দিছি। আপনারা অনেক মানুষ আসা যাওয়া করেন, ঘুরেন, দেখেন, মজা নেন, চলে যান, তাদের কোনো উন্নতি হয় না বা উপকার হয় না। এমন আছে যে আমার কাছে অস্ত্রপাতির অভাব নেই। এমন আছে একটা গুলি ফুটাইলে তখন হয়তো নিজের গরু তুলি দেয় না নৌকার মধ্যে, তাছাড়া তো বুদ্ধি নেই। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘুরে ফিরে খাই, গ্রামগঞ্জে যাই। আজকে ঘুরতে চলে আসছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে। এই চরটি কিন্তু খুব সুন্দর, তবে সুন্দর হইলেও এই চরে মানুষ যারা বসবাস করে তাদের জীবন কিন্তু অতটা সুন্দর না। তাদের জীবনে দুঃখ দুর্দশা অনেক কিছুই আছে। চরের সৌন্দর্য তুলে ধরবে এবং তাদের জীবনযাত্রার মান তুলে ধরবো। চলেন ভিডিও শুরু করা যাক। বালাসী ফেরিঘাট ফুলছড়ি। রসুলপুর চরে যাওয়ার জন্য বালাসী ঘাটে আসতে হবে। অতীতে লঞ্চ ফেরি চলাচল করলেও বর্তমানে নৌকা আর ট্রলার ছাড়া কিছুই চলে না। যাত্রী আকারে ট্রলারের সাইজ বড় ও ছোট হয়। গুদারাঘাট অথবা নৌকা যেটাই বলি না কেন, সেই নৌকা উঠে আমি বসে আছি এই ঘাটে। আপনারা তো জানেনই চরের মানুষের যাতায়াত ব্যবস্থা তো নৌকায় যাইতে হয়, তাছাড়া কোনো অন্য ওয়ে নাই। তো এই বালাসী ঘাট থেকে আমরা নৌকা করে চরে যাব এখন। তো আমাদের সাথেও আরো যাত্রীরা উঠছে, এই রসুলপুর চরে যাচ্ছে আর কি আমরা আজকে। আসলে আজকে যে তাপমাত্রা, তাতে পুরো শরীর ঘেমে যাচ্ছে। নৌকা কিন্তু ছেড়ে দিয়েছে, আর সবুজ ভাই এই যে শরীর ঘামছে বলে টিস্যু কিনে নিয়ে চলে আসছে, ঝাঁপ দিয়ে উঠছে নৌকাতে। তো যাক, অনেক ধন্যবাদ। মানে একবার ভাবুন যে আমাদের সবুজ ভাই আমাদের জন্য কতটা দরদ দেখাচ্ছে। তিনি কিন্তু আমাদের জন্য টিস্যু কিনে নিয়ে আছে। এই যে সবুজ ভাই পেছনে দরদ তো উঠলে পরে বিষয় হচ্ছে গরম, প্রচন্ড গরম, ঠিক আছে? এই গরমে ঘামে যেতেছি, এটাই হলো মেন বিষয়। তবে এখানে যারা বসবাস করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়, তারা এখান দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। আমরা তো মাঝে মধ্যে 2-1 দিন বিভিন্ন চরে যাই তাদের জীবন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে এটার মাধ্যমে তো তাদের জীবন তুলে ধরা যায় না। তারপরেও যারা এখানে প্রতিনিয়ত যাতায়াত করে, কিছু যাত্রী আছে, তাদের সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। প্রচুর গরম। প্রচুর গরম না? হ্যাঁ। বাড়ি কে চরে না কাকা? বাড়িও চরে আছে, বিড়ি আছে, এবারে আছে। এবারে আছে না? হ্যাঁ। এই যে কুটারাঘাটে পারাপার করেন? হ্যাঁ, পারাপার করে না। এখানে তো ঠিক নেই, আমাদের এখানে মনে করো 20 টাকা দিই, 30 টাকা দিই, ওটা একটা। জীবন যেখানে যেমন মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আমরা নৌকা পার হয়েছি, নৌকা পার হয়ে কিছুটা চর ছিল, চর থাকার পরে এই যে এরকম সুরঙ্গর মতো আছে পানি। এখানে তো মনে করেন যে মোটামুটি গিরা পানির মতো। কতটুকু হবে বা কতটুকু ভিজে যাব জানি না। প্যান্ট যতটুকু গুছানো যায় গুছিয়ে হাঁটা শুরু করছি, আল্লাহ ভালো জানে। অনিশ্চয়তাভাবে পার হচ্ছে আর কি। তো চরের মানুষ প্রতিনিয়ত কিন্তু এভাবে পার হয়, ঠিক আছে? তবে যে কথাটি বললাম যে জীবন যেখানে যেমন মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আপনার জীবনে হতাশা আসবে, আপনি ভেঙে পড়বেন না অবশ্যই। আসলে এই রসুলপুর চরে বর্ষা মৌসুমে নাকি অনেক পানি আসে, সে বিষয়টা একটু কাকির কাছ থেকে শুনি। কাকি, এই যে বর্ষা মৌসুমে আপনাদের এই যে ঘরগুলা, এই ঘরে কি পানি ওঠে না? হ্যাঁ, পানি ওঠে তো। পানি উঠে তখন আপনারা কোথায় যান? আমরা যখন বন্যা আসে পানির মধ্যে থাকা যায় না, তখন বাচ্চা কাচ্চা নিয়ে ওই পাশে যাই, ওখানে কিছুদিন থাকার পরে পানি যখন নামি যায় তখন আবার চলে আসি। বর্ষা মৌসুমে এই যে পানি উঠে যায় তখন নাকি ডাকাতের একটা ভয় থাকে। হ্যাঁ, তখন চোর ডাকাতের ভয় থাকে। তখন আমাদের হয়তো এমন আছে যে ওই তখন শৃঙ্খলা হওয়া যায় বলতে, তো তখন আমরা ওই পারে চলে যাই।
এলে বলতে আজ 10টার থেকে শুরু করি আর 3টা পর্যন্ত পাহারা দেওয়া লাগে। তখন কি 4 কোনা দিয়ে পানি চলে আসে? তার কারণে মানে ঘরে পানি ওঠে, উঁচু জায়গা করি, না হলে তো ওই যে কইলাম তো পশ্চিম পারে যাই, তাহলে ঢাকা থেকে ট্রলার নিয়ে আসে? টলার নিয়ে এসে ট্রলার নিয়ে এসে এইভাবে চুরি করে? হ্যাঁ হ্যাঁ। এমন আছে যে আমার কাছে অস্ত্রপাতির অভাব নেই, এমন আছে একটা গুলি ফুটাইলে তখন হয়তো নিজেরে গরু তুলি দেয় না নৌকার মধ্যে, তাছাড়া তো বুদ্ধি নেই, হয়তো জীবন দিব নাকি, তখন হয়তো তার আগে হয়তো ভয়ে পলাই, আর না হলে তো দেখা যায় সারা রাত বসে থাকিও এমন আছে নৌকার মধ্যে গরু তুলি দেয় না, বা টলারের মধ্যে নৌকা গরু তুলি দেয় না, এটাই। আসলে কাকি এই কথাটা কতটা দুঃখ মনে নিয়ে বললো, যে বিষয়টা একটু অনুভব করেন যে নিজের গরু ডাকাতের হাতে তুলে দিতে হয় অস্ত্রের ভয়ে। আসলে এটা কতটা দুঃখজনক, তার পরিস্থিতিতে তার জায়গায় না থাকলে আমরা বুঝতে পারতাম না। আসলে এটা প্রশাসনের একটা দৃষ্টি দেওয়া উচিত যে বর্ষা মৌসুমে এইসব জায়গায় একটু নজরদারি রাখা উচিত, যে গরিবের পশু এভাবে যেন চুরি বা ডাকাতি না হয়। আমাদের কষ্ট সময়তে ভাত পাক করতে পারি না, খাওয়া দাওয়ার কষ্ট, বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার কষ্ট, তখন হয়তো চিড়ে মুড়ি হয়তো কিছুটা কিনে নিয়ে আসি আমরা বাজার থেকে, নিয়ে আসার পরে সে বাচ্চা কাচ্চা সে চিড়ে মুড়ি খাওয়া দিন কাটায়, তখন চুলা থাকে না, নষ্ট হয়ে যায় চুলা টুলা। আসলে এই যে কাকে আম্মা যেটা বললো যে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যে ছোট ছোট বাচ্চা দেখতে পারতেছেন, যে ঘরে পানি উঠে যায় তখন রান্না করার মতো পরিস্থিতি থাকে না, অনেক সময় চিড়ামুড়ি খেয়ে থাকতে হয়। বড়রা তো চিড়ামুড়ি খেয়ে কষ্ট করে থাকতে পারে, এই যে এরকম শিশু বাচ্চাগুলা কিভাবে কষ্ট করে থাকে সেটা তারাই জানে। আর এটা বাচ্চাদের চাইতে বাবা মায়ের আরো বেশি কষ্ট লাগে যে বাচ্চার মুখে আমরা খাবার তুলে দিতে পারলাম না। আসলে এটা ভাবলে খুবই কষ্ট লাগে। বাড়ির যে মালিক কাকা, যে এখানে বসবাস করে, কাকা এখানে বসে আছে, কাকার সাথে আমি একটু কথা বলবো যে তারা এখানে কিভাবে থাকছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি এই চরে বসবাস করার জন্য। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আপনাকে এটা তো রসুলপুর চর না কাকা? রসুলপুর চর। রসুলপুর চর। আপনারা এই যে পিছনে যে বাড়িটা করছেন কতদিন আগে করছেন? এই বাড়িটা আমাদের করা হলো আজকে 6 মাস আগে কোথায় ছিলেন? আমার জন্মভূমির জায়গায় হলো এই জায়গায়। এই জায়গায় না? এখন আমরা ভাঙ্গাচুরে ভাঙে যাওয়ার পরে আমরা পশ্চিম পাশে বাড়ি করছি, বালাসীঘাটের পশ্চিমে। এটা কৃষি আবাসটা করি, তার জন্য আমরা ফিরে এখানে বাড়িঘর তুলে এখন গবাদি পশু পালতেছি, আবাস সুবাদ করতেছি। এখন ওই পানি কম তো ডাকাতের উৎপাত এখন নাই, যখন পানি হবে তখন ডাকাতের উৎপাত হবে, যখন চারপাশে পানি থাকবে, যখন চারিপাশে পানি থাকবে তখন উৎপাত হবে। আর আমরা মনে করা যে 40-50 ঘর আছি, আর সবগুলোই তখন মনে করা যে ঘুম জায়গা মানে পাহারা দিতে হয়, আইসা গরু টরু নিয়ে যায় না? গরু টরু নিয়ে যায়। আসলে কাকার কাছ থেকে যে বিষয়টা জানতে পারলাম যে এখানে বর্ষা মৌসুমে চারপাশ দিয়ে যখন পানি থাকে তাদের গবাদি পশু নিয়ে তারা আতঙ্কে থাকে, কারণ তারা গবাদি পশুর উপরে এবং কৃষিকাজের উপরে নির্ভরশীল। চরের মধ্যে এসে সুন্দর একটা জিনিস দেখতে পারলাম। কাকা কি কি বিক্রি করতেছেন? বিক্রি করে বর্তমান আম, পেয়ারা আছে, শুটকি আছে। পেয়ারা কিভাবে বিক্রি করতেছেন? কেজি বাবু। এমনি মাখায় বিক্রি করেন না? না না, তাহলে তো আর কিছু খাইলাম না, টানা টানা আছে না ওরা? না কলা মালা বেশি সিজনারি ব্যবসা আর কি। আম, লেচু, জাম্বুর, কলা মালা সব বেশি। ঠিক আছে, কষ্ট দিলাম। আসলে এইভাবে আমরা ছোটবেলা দেখতাম যে অনেকে সোনপাপড়ি নিয়ে আসতো, নইটানা নিয়ে আসতো, আমরা ভাঙ্গাচুরা দিতাম, সিরাজুরা দিতাম, এভাবে দিয়ে তারপরে খাইতাম, খুব মজা লাগতো। আসলে ছোটবেলার ওই দিনগুলো নাই এখন ওই মজাটা পাই না। এই রসুলপুর চরে বাড়িঘরের সংখ্যা খুবই কম, সেটা আপনারা ড্রোন ভিউতে দেখছেন যে অল্প কিছু সংখ্যক বাড়িঘর এখানে আছে। তবে এই রসুলপুর চরে আর একটা পাড়া আছে ওই পাশে, সেখানেও কিছু বাড়িঘর আছে। এই চরে আমরা যে জিনিসটা দেখতে পারলাম যে দ্বীপের মতো একটি চর, এখানে গাছপালা নাই, আর টিনের অল্প কিছু সংখ্যক ঘর আছে, আর বাদ বাকি যে করচা গাছ বলে আমরা, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় এখানে খের বলে,
ওই ঘর দিয়ে রয়েছে, অথবা বুট্টের ছাউনি দিয়ে ঘর উঠে এখানে ওইভাবে বসবাস করে। আসলে তাদের তো নিশ্চয়তা নাই, যে কোনো সময় ভেঙে যাইতে পারে, তার জন্য তারা এখানে বিল্ডিং বা টিনের ভালো ঘর নির্মাণ করে না। এখানে যেমন এই যে করসা দিয়ে যে একটা ঘর নির্মাণ করছে, তো এইভাবেই তারা জীবনযাপন করতেছে। আসলে এটা বৈশাখ মাসে যদি ভালো করে একটা ঝড়ে আসে, এই ঘর চর ভেঙে যায়। এই যে গত 25 দিন আগে আমাদের এই চরের পোড়ায় ঝড়ে, কালবৈশাখী ঝড়ে একটি সমস্ত বাড়িঘর বন্যায় উড়ে গেছিল। সেটা এখন নিজেরা, সরকার কোনো সহযোগিতা আমাদের করে না। যখন ভোটের সময় আসে তখন সবাই চলে আসে, ভোট দাও, আমরা সরকার গঠন করবো, হে করবো সে করবো, যে হয়ে যায় তখন আর কেউ আসে না, আমাদের খবর কেউ নেয় না। তো এখন এই যে বন্যা, গত যে ঘূর্ণিঝড় হয়ে গেল, এই সমস্ত বাড়িঘর উড়ে গেছিলো, সব এখন নিজেরা চেষ্টা করি আর ভালো করলো সব। এখানে সরকার কোনো লোকজনও পাঠায়নি, কোনো সাহায্য সহযোগিতা আমরা পাইনি। আচ্ছা, এই রসুলপুর চরে যে জিনিসটা দেখতে পারলাম যে কারেন্টের ব্যবস্থা নাই, তো কারেন্ট ছাড়া বর্তমানে 25 সালে এসে মানুষ কীভাবে বসবাস করে, আমরা একটু এক আপনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে আপনাদের এই চরে দেখতেছি যে কারেন্টের কোনো ব্যবস্থা নাই। এই যে সৌর বিদ্যুৎ আছে, এটা চালায় যাদের অর্থ সম্পদ বেশি, হ্যাঁ বড় টানেছে 2-3টা ফ্যান চালাইতে পারে, তারপরে বাতিও জ্বালাইতে পারে। অনেক সময় তো সূর্যের আলো থাকে না, তখন তো আপনাদের সৌর বিদ্যুৎ সম্ভবত বন্ধ হয়ে থাকে। হ্যাঁ, তখন বন্ধ হয়ে যায়, মানে 5-6 দিন বৃষ্টি থাকে, 3 দিন চলে আর কি কোনো মতো, তারপরে আর 3 দিন অফ থাকে। ফ্রিজের ব্যবস্থা নাই না ভাই, অনেকেই যে কৃষি কাজ করে গরমে কষ্ট হয়, তখন ঠান্ডা পানি যখন খাবার মন চায় তখন তো পারে না। ঠান্ডা পানি আল্লাহর রহমতে এই কলেই পাওয়া যায়, কলে পানি ঠান্ডা, কলেই মনে করেন যে আমাদের যে ফ্রিজের পানি, এই কলেই মনে করেন যে 2-3টা চাপ দিলেই ঠান্ডা গরম পানিগুলো বের হয়ে গেলে আর কলের পানি ঠান্ডা। আর যদি কলের উপরে একটা গাছ বা কিছু ছায়া থাকে তাহলে কলের পানিটা অতিরিক্তই ঠান্ডা, মানে ফ্রিজের মতোই ঠান্ডা। তবে আপনাদের চরে গাছের সংখ্যাটা একটু কম, তাই না? গাছের সংখ্যা যদি 10 বছর দীর্ঘস্থায়ী থাকে ভাই, তাহলে তো গাছটা হয়, মানে দেখেন 5 বছর থাকে, 3 বছর থাকে, ভাঙ্গে আবার আর এক জায়গায় যায়, ওই গাছ গাছালি কয়টা হয় ওটি আবার উঠায় নিয়ে যায়, এরকম করে গাছ হয় না। আবার মুক্তে যে জিনিসটা জানলাম যে ওই যে ভাঙ্গে যাওয়ার যে ভয়, ওই আতঙ্কটা থাকার কারণে এখানে গাছ গাছালিও মানুষ বুনে না ঠিক মতো। তো যদি বেশি দিন থাকে তাহলে অনেক সময় বুনে, কিন্তু এই চরে ঘুরে যে জিনিসটা দেখলাম যে গাছ গাছালি মানুষ বুনে নাই, কারণ ওই যে ভাঙ্গে যায় যে বিষয়টা, এর জন্য এই চরে তাপমাত্রা অনেক বেশি। আর পানির যে বিষয়টা বললো সেটা হলো যে নদী নিচে, তাই নলকূপ দিয়ে পানি, টিউবওয়েল থেকে পানি উঠাইলেই ওই ঠান্ডা পানিটা তারা খাইতে পারে। আজকে রসুলপুর চরটি ঘুরে দেখলাম এবং এই চরের মানুষের সাথে কথা বললাম। এই চরে মানুষ কীভাবে বসবাস করছে সে বিষয়টি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।